আজকের ভিডিওতে কিভাবে সহজে একটি স্টেটমেন্ট অফ পারপোজ অথবা মোটিভেশন লেটার লিখতে হয় সেই সম্পর্কে একটি স্টেপ বাই স্টেপ গাইডেন্স দেব। স্টেটমেন্ট অফ পারপোজ বা মোটিভেশন লেটারটা কি? মূলত এটা হচ্ছে একটি অপরচুনিটি যেটার মাধ্যমে আমরা স্কলারশিপ কমিটি অথবা অ্যাডমিশন কমিটিকে আমাদের ইন্টারেস্ট, মোটিভেশন এবং আমরা যে একটা সুইটেবল ক্যান্ডিডেট সেই সম্পর্কে তাদেরকে বোঝাতে হবে। এই এসওপি লেখার উপর নির্ভর করবে আপনি স্কলারশিপটি পাবেন কিনা। এই এসওপির মাধ্যমে আমরা যেই সাবজেক্টে অ্যাপ্লাই করব বা যেই মাস্টার্স অথবা পিএইচডি প্রোগ্রাম বা যেই প্রোগ্রামে আমরা অ্যাপ্লিকেশন করব সেই প্রোগ্রামে কিভাবে আমাদের ইন্টারেস্ট গড়ে উঠেছিল এবং কি কারণে আমরা অ্যাপ্লিকেশন করছি এই বিষয়টা খুব ভালো মতো তাদেরকে এক্সপ্লেন করতে হবে। এছাড়াও অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে বা স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে আমাদের যেই সমস্ত স্ট্রেংথ, যে ভালো যে স্কিল এবং যোগ্যতাগুলো আছে সেগুলো আমরা স্টেটমেন্ট অফ পারপোসে লিখবো। স্টেটমেন্ট অফ পারপোসের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, অর্থাৎ স্টাডি শেষ করার পর ভবিষ্যতে কি হতে চাই সেই সম্পর্কে যে পরিকল্পনা থাকে অ্যাডমিশন কমিটিকে আমরা জানাবো। স্টেটমেন্ট অফ পারপোজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব। এসওপি লেখার আগে প্রথমে আমাদেরকে সমস্ত ইনফরমেশন কালেক্ট করতে হবে, যেমন ব্যাচেলর, মাস্টার্স অথবা আমাদের যে জব লাইফে যা যা করেছি সবগুলোকে আমরা একটা ফাইলে নেব। অর্থাৎ সিজিপিএ, প্রজেক্ট, থিসিস ওয়ার্ক, ইন্টার্নশিপ অথবা ওয়ার্ক এক্সপিরিয়েন্স সবগুলো আমরা একটা ফাইলে লিখে ফেলবো। সেই সাথে যে সমস্ত কনফারেন্স বা ওয়ার্কশপ বা ট্রেনিং আমরা অংশগ্রহণ করেছি বিগত বছরগুলোতে সেইগুলোকে আমরা একটা ফাইলের মধ্যে লিপিবদ্ধ করব। এবং মনে রাখতে হবে যে এসওপি যেহেতু একটা পার্সোনাল লেটার, তো এটার কোনো নির্দিষ্ট কোনো ফরম্যাট নেই, বাট এটা যাতে একটু ইউনিক হয় এবং সেটা আমাদের মোটিভেশনকে যাতে রিফ্লেক্ট করে সেই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। এখানে ইউনিক বলতে আমি কি বোঝাচ্ছি? ইউনিক বলতে বোঝাচ্ছি যে এটা হচ্ছে আমাদের লেখা হইতে হবে, অর্থাৎ আমরা নিজেরা লিখেছি। যদি আমরা নিজে থেকে লিখি সেটা ইউনিক হিসেবে গণ্য হবে, যেহেতু এটা আমাদের নিজস্ব লেখা। এবং এই এসওপিটা চেষ্টা করব আমাদের লাইফের একটা স্টোরির মাধ্যমে লিখতে। যিনি এই এসওপিটা পড়বেন তার লেখার পড়ার ক্ষেত্রে আগ্রহটা তিনি ধরে রাখতে পারবেন। এবং অবশ্যই আমাদেরকে প্রথম যেই ড্রাফটটা, অর্থাৎ প্রথম যে লেখাটা, এটা খুব তাড়াতাড়ি লিখতে হবে। স্টেটমেন্ট অফ পারপোসের ক্ষেত্রে প্রথম ধাপের যে লেখা বা ফার্স্ট ড্রাফট সেটা লিখতে অনেক গড়িমসি করি। তো এই টিউটোরিয়ালে এই ফার্স্ট ড্রাফটটা কিভাবে লিখতে হয় সেই সম্পর্কে আমি বিস্তারিত তুলে ধরবো। এবং স্টেটমেন্ট অফ পারপোসের ক্ষেত্রে ইউনিভার্সিটি অথবা স্কলারশিপ ওয়েবসাইটে কিছু ইনস্ট্রাকশন দিয়ে থাকে, অর্থাৎ কোনো ওয়ার্ড লিমিট দিয়ে থাকে বা কোনো কিছু নির্দিষ্ট করে বলে দেয় যে এই বিষয়টা আপনার লিখতে হবে। সেই ক্ষেত্রে আমাদের ইউনিভার্সিটি বা স্কলারশিপের ইনস্ট্রাকশন অনুসারে এই এসওপিটা মডিফাই বা ফরম্যাটটা আমরা চেঞ্জ করতে পারবো। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, মনে রাখবেন আপনি হচ্ছেন আপনাকে ডেসক্রাইব করার বেস্ট পারসন, অর্থাৎ আপনাকে একমাত্র আপনি ডেসক্রাইব করতে পারবেন। অর্থাৎ আপনার এসওপি আপনি সবচেয়ে ভালো মতো লিখতে পারবেন। আপনার এসওপি অন্য কেউ ভালো মতো লিখতে পারবে না। আপনার প্রোফাইল সম্পর্কে একমাত্র আপনারই কিন্তু ভালো ধারণা আছে। সো মনে রাখতে হবে যে ইউ আর দ্য বেস্ট পারসন টু ডিসক্রাইব ইউ। এসওপি করার ক্ষেত্রে কিছু বিষয় আমরা ফলো করব, যেমন এসওপিতে অবশ্যই সবসময় আমরা পজিটিভ পার্সপেক্টিভে লিখব, অর্থাৎ নেগেটিভ কোনো কিছু লিখব না। এবং এসওপিটা অবশ্যই আমরা খুব অনেস্ট এবং স্পেসিফিকভাবে লিখতে হবে, অর্থাৎ কোনো প্রকার ভুল ইনফরমেশন দেওয়া যাবে না। এবং এসওপিটা লেখার পর কোনো সিনিয়র বা টিচারের কাছ থেকে রিভিউ নিতে পারি যে এসওপিটা কিরকম হয়েছে। তো এটা হচ্ছে এসওপির একটি নর্মাল ফরম্যাট, অর্থাৎ ফন্ট টাইপ টাইমস নিউ রোমান বা ক্যালিব্রি, এছাড়াও ফন্ট সাইজ হচ্ছে 12, লাইন স্পেস 1.5 এবং ম্যাক্সিমাম 2 পেজের হতে হবে এসওপি। 2 পেজের বেশি লেখা যাবে না বা লেখা উচিত না। এই ফরম্যাটটা ফলো করে আমরা এসওপিটা ওয়ার্ড ফাইলে ফরম্যাট করতে পারি। এসওপিটা লেখার পর আমরা খুব ভালো মতো এসওপিটা পড়বো, যদি সম্ভব হয় এটা রেকর্ড করবো। রেকর্ড করার পর আমরা শুনবো যে এটা আসলে কিরকম শোনাচ্ছে, তাহলে ভুল ভ্রান্তি বা কিছু যদি চেঞ্জ করতে হয় তাহলে আমাদের খুব ইজি হবে এসওপি লেখার ক্ষেত্রে। এবং এসওপিতে আমাদের ইন্টারেস্ট, রিসার্চ গোল অথবা যেই টপিক নিয়ে কাজ করতে চাই বা যেই বিষয় নিয়ে পড়াশোনা করতে চাই অথবা যেই ল্যাবে কাজ করতে চাই সেই সম্পর্কে আমাদেরকে অবশ্যই লিখতে হবে।
হবে এবং এসওপিতে যে সমস্ত প্যারাগ্রাফগুলো লিখবো, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্ট আমরা প্যারাগ্রাফ অনুসারে লিখবো এবং প্রত্যেকটা প্যারাগ্রাফের সাথে যাতে একটা কানেক্ট থাকে, নর্মাল ফ্লো, সেই ফ্লোটা মেনটেন করতে হবে। এবং এসওপিতে প্রফেসরের নাম উল্লেখ করতে পারি, অর্থাৎ যেই প্রফেসরের আন্ডারে কাজ করতে চাই বা যিনি আমাদের সুপারভাইজার হবেন ভবিষ্যতে, তার নামও এখানে উল্লেখ করা যেতে পারে। এবং অবশ্যই আমাদেরকে এসওপির ওয়ার্ড লিমিট ফলো করতে হবে। যদি তারা নির্দিষ্ট কোনো ওয়ার্ড লিমিট দিয়ে দেয়, অবশ্যই সেই ওয়ার্ড লিমিটের মধ্যে আমাদেরকে লিখতে হবে। যদি আপনার এসওপিতে 600 ওয়ার্ড বলে দেয় যে লিখতে হবে, আপনাকে অবশ্যই 600 ওয়ার্ডের মধ্যেই লিখতে হবে, 600 ওয়ার্ডের বেশি লিখবেন না। স্কলারশিপ অথবা যেই ইউনিভার্সিটিতে আমরা অ্যাপ্লিকেশন করব, ইউনিভার্সিটি ডকুমেন্ট সেকশনে দেখতে হবে যে এসওপির ক্ষেত্রে তারা কোনো ওয়ার্ড লিমিট বলে দিয়েছে কিনা। এসওপিটা লেখার পর ন্যূনতম 1 মাস এটাকে এডিট করতে হবে, তাহলে এসওপি লেখাটা ভালো হবে। কারণ এসওপিটা আসলে একদিনেই সম্পূর্ণ লেখাটা হয় না, সো এটাকে আমাদেরকে মডিফাই করতে হবে। সবসময় চেষ্টা করব সিম্পল এবং ফর্মাল ইংলিশ ইউজ করতে এসওপির ক্ষেত্রে। এখন কথা বলবো যে এসওপির ক্ষেত্রে কি কি কাজ বা কি কি বিষয়গুলো আমরা করবো না, যেগুলো হচ্ছে করলে এসওপিটা ভালো হবে না। এসওপিতে আমাদের জীবন বৃত্তান্ত লেখার কোনো দরকার নেই। এসওপিতে সিজিপিএ বা আইএলটিএস স্কোর বা যেগুলো হচ্ছে এই যে স্কোর জাতীয় বিষয়গুলো, এগুলো আমাদের সিবিতে বা আমাদের সার্টিফিকেট বা আইএলটিএস সার্টিফিকেট অলরেডি দেওয়া আছে, সেগুলো না লেখাই বেটার। ওয়ার্ড লিমিটেশন থাকার কারণে আমাদেরকে যে সমস্ত ইনফরমেশন অ্যাডমিশন কমিটি অন্যান্য সোর্স থেকে পাবে সেগুলো অ্যাভয়েড করাই বেটার। তবে এই যে সিজিপিএ বা আইএলটিএস স্কোর, এই রিলেটেড যে সমস্ত স্কিল আছে সেগুলো আমরা অন্যভাবে এক্সপ্লেন করতে পারি বা ইনডিরেক্টলি এক্সপ্লেন করতে পারি। এবং চেষ্টা করব যে নেগেটিভিটি অ্যাভয়েড করতে। নেগেটিভ কোনো কিছু থাকলে সেটা আসলে আমরা যদি না বলি, সেক্ষেত্রে অ্যাডমিশন কমিটি জানবে না, আর বললে তারা জেনে যাবে, সো সেক্ষেত্রে তারা অন্যভাবে নিতে পারে। বাট যদি কোনো নেগেটিভিটি আপনি উল্লেখ করতে চান বা করা উচিত বলে আপনি মনে করছেন, সেই ক্ষেত্রে আপনি কিভাবে সেই নেগেটিভিটিটা ওভারকাম করেছেন সেই বিষয়ে আপনাদেরকে তুলে ধরতে হবে। এবং কোনো ইরেলেভেন্ট পয়েন্ট বা কোনো পিকচার্স থাকা যাবে না এবং কোনো ফ্ল্যাটারি করা যাবে না, অর্থাৎ কোনো তোষামোদের জায়গায় এসওপি না, যা লিখবো টু দ্য পয়েন্টে লিখবো এবং কোনো পিকচার দেওয়া যাবে না এবং কোনো কমপ্লেক্স ওয়ার্ড ইউজ করা যাবে না। অর্থাৎ যেহেতু এসওপিটা হচ্ছে আমাদের ব্যক্তিগত কথাগুলো প্রফেসরের কাছে তুলে ধরি, যতটা সহজভাবে লেখা যায় ততটাই ভালো, এতে প্রফেসরের সাথে কমিউনিকেট করতে সুবিধা হবে। এবং হ্যাঁ, কখনো কপি করা যাবে না, এটা তো সবাই আপনারা জানেন। নিজেদের মতো করে লিখবো, তাহলেই এই এসওপিটা খুব সুন্দর হবে। এবং সর্বশেষ, কোনো জেনারেলাইজড স্টেটমেন্ট দেওয়া যাবে না। আমরা যদি কোনো স্টেটমেন্ট দিই, কোনো স্পেসিফিক এক্সাম্পলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আমাদের যদি কোনো প্রকার স্কিল থাকে বা আমরা কোনো একটা কাজ করেছি, সেটা একটা এক্সাম্পলের মাধ্যমে যদি আমরা তাদেরকে বুঝিয়ে দিই, তাহলে তারা সহজে বুঝতে পারবে এবং আমরা যে কাজটা করেছি তাদেরকে প্রুভ করা হয়ে যাবে। যেমন একটা সেন্টেন্স হচ্ছে আই এম গুড এট পাইথন অথবা আই এম এ গুড লিডার। এটা হচ্ছে খুবই জেনারেলাইজড একটা স্টেটমেন্ট। এই ধরনের কথাগুলো আমরা অ্যাভয়েড করবো, বাট এই কথাগুলো কিন্তু আমরা একটু সুন্দরভাবে ঘুরায় লিখতে পারি। যেমন আমি যেটা লিখলাম, to automate the process of taking data from the device I used Python programming। অর্থাৎ এই যে স্কিলটা, এই স্কিলটাতে যে আমি ভালো একটা প্র্যাকটিক্যাল প্রয়োগ বা একটা এক্সাম্পল আমি এখানে শো করলাম, যার মাধ্যমে এটা অলরেডি বোঝাচ্ছে যে আমি পাইথনের ওপর বা এই স্কিলটার ওপর আমার কাজ করার অভিজ্ঞতা আছে এবং সেটাই অ্যাডমিশন কমিটি চাচ্ছে। এখন স্টেটমেন্ট অফ পারপোজটা আমরা স্টেপ বাই স্টেপ লিখবো এবং স্টেপ বাই স্টেপ লেখার জন্য কিছু কোশ্চেনের অ্যান্সার দেবো। যেমন প্রথমেই আমরা এই মাস্টার্স প্রোগ্রামটা বা এই পিএইচডি প্রোগ্রাম, এই স্কলারশিপ প্রোগ্রামটার উপর কেন আমরা ইন্টারেস্টেড, কেন অ্যাপ্লিকেশন করতে চাই সেই সম্পর্কে এখানে আমাদের ইন্ট্রোডাকশনও দিতে হবে। সেটা আমরা শুরু করতে পারি বিভিন্নভাবে, যেমন ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ক্রাইসিস, অথবা আমরা যে মাস্টার্স বা ব্যাচেলর লেভেলে থিসিস প্রজেক্ট বা ইন্টার্নশিপ করেছি সেই সম্পর্কে তো কিছু দিয়ে আমরা শুরু করতে পারি। অথবা আমাদের যদি কোনো প্রফেশনাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, সেই আলোকেও কিন্তু এই ইন্টারেস্ট বা এই মাস্টার্স প্রোগ্রামটা কেন অ্যাপ্লিকেশন করতে যাচ্ছি বা ইন্ট্রোডাকশনটা আমরা শুরু করতে পারি। এবং দ্বিতীয় আরেকটা কোশ্চেন অ্যান্সার দেবো, সেটা হচ্ছে যে আমরা আন্ডারগ্রেড এবং মাস্টার্স লাইফে যে সমস্ত স্কিল আমরা অর্জন করেছি এবং সেই স্কিলগুলো কীভাবে ইম্প্রুভ হয়েছে এবং আমাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা দিতে হবে একটা প্যারাতে। এবং অবশ্যই আমরা যদি সেকেন্ড মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করি, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা কেন সেকেন্ড মাস্টার্সে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছি সেই উত্তরটাও আমাদেরকে দিতে হবে। আমাদের ফিউচার প্ল্যান, অর্থাৎ এই ডিগ্রিটা শেষ করার পর ফিউচার প্ল্যান কি, আমরা ভবিষ্যতে কি করতে চাই এবং আমরা দেশে ফিরতে চাই বা কেন ফিরতে চাই, সেই বিষয়গুলো আমাদেরকে লিখতে হবে। এবং সর্বশেষ, এই গ্র্যাজুয়েট প্রোগ্রামটা, অর্থাৎ যেই মাস্টার্স প্রোগ্রাম বা পিএইচডি প্রোগ্রাম বা স্কলারশিপ প্রোগ্রামটাতে আমরা অ্যাপ্লিকেশন করছি, সেটা কিভাবে আমাদেরকে হেল্প করবে এবং আমরা কোন প্রফেসরের আন্ডারে কাজ করতে চাই, কেন করতে চাই, সেই সম্পর্কে আমরা কিছু তথ্য দিতে পারি। এই যে এসওপিটা আমরা লিখলাম, অ্যাডমিশন কমিটি যে আমাদের এই এসওপিটা পড়েছে বা স্কলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য কনসিডার করেছে, এই জন্য তাদেরকে একটা ধন্যবাদ আমরা দেবো। অর্থাৎ এই 4টা পয়েন্ট যদি আমরা কভার করি একটা এসওপিতে, তাহলে আমাদের মোটামুটি একটা সুন্দর এসওপি হয়ে যাবে। এখন আমি দেখাচ্ছি যে এই 4টা প্যারা আমরা কিভাবে লিখবো সেই সম্পর্কে একটা স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল দিচ্ছি। তো এটা হচ্ছে আমার প্রোফাইল। এখানে আমার হচ্ছে
মাস্টার্স কোথায় করেছি, কোথায় ইন্টার্নশিপ করেছি, এমএসসি প্রজেক্ট কি ছিল, ব্যাচেলর লেভেল কোথায় করেছি, ভলান্টিয়ারিং এক্সপিরিয়েন্স কোথায় ছিল, কোনো যদি স্কলারশিপ পেয়ে থাকি সেই স্কলারশিপের নাম আমরা উল্লেখ করবো। অর্থাৎ আমাদের যে প্রোফাইলটা সেই প্রোফাইলটা পাশাপাশি রাখবো এবং সেই প্রোফাইলের সাপেক্ষে একটা পয়েন্ট করে স্টেটমেন্ট অফ পারপাসের ফার্স্ট ড্রাফটটা লিখবো। মনে রাখতে হবে এই ফার্স্ট ড্রাফটটা কিন্তু আমাদের ফাইনাল ড্রাফট না, অর্থাৎ এই ফার্স্ট ড্রাফটে কিছু ভুল হতে পারে। এই ফার্স্ট ড্রাফটটা যদি প্রথমে আমরা লিখে ফেলি তাহলে পরবর্তী ধাপগুলো খুবই ইজি হবে এটা এডিট করার জন্য। তো প্রথম কোশ্চেনের অ্যান্সারটা দিব যে কেন আমরা এই মাস্টার্স প্রোগ্রামে বা এই পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করবো, অর্থাৎ আমাদের মোটিভেশনটা লিখবো। তো যেহেতু আমি লেখালেখিটা তো ভালো না, অর্থাৎ আমি আমার এক্সপিরিয়েন্সের সাপেক্ষে লিখি সবগুলো। সো আমি শুরু করছি আমার থিসিস বা ইন্টার্নশিপ দিয়ে, কারণ যেহেতু আমার প্রোফাইলের সাপেক্ষে থিসিস বা ইন্টার্নশিপ হচ্ছে আমার প্রোফাইলের সবচেয়ে স্ট্রং পয়েন্ট। তো আমরা চেষ্টা করব আমাদের প্রথম যেই প্যারাগ্রাফটা বা প্রথম বা দ্বিতীয় যে প্যারাগ্রাফটা সেটা চেষ্টা করব আমাদের সবচেয়ে ভালো যে দিক আছে আমাদের প্রোফাইলের সেটা দিয়ে শুরু করতে। প্রথম প্যারাগ্রাফে যে আমরা এই মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছি বা এই মাস্টার্স প্রোগ্রামের প্রতি আমাদের যে ইন্টারেস্ট আছে সেটা কিন্তু আমরা তুলে ধরলাম। কারণ এসওপি পড়ার পর যদি প্রফেসর বা অ্যাডমিশন কমিটি বুঝতে পারে যে আপনি ইন্টারেস্টেড না, আপনি অন্য সাবজেক্টে ইন্টারেস্টেড বা ভুলক্রমে তারা আপনার এসওপিটা পড়ে ফেলছে, তাহলে কিন্তু তাদের পুরো সময়টা নষ্ট হলো। সেই জন্য আমরা প্রথমেই সেই স্পেসিফিক ইউনিভার্সিটি বা স্কলারশিপের প্রোগ্রামের কথা প্রথম লাইনে উল্লেখ করে দেব। এরপরে আমাদের ইন্ট্রোডাকশন দেবো যে আমরা বর্তমানে কি করছি, বর্তমানে যদি আমরা এমএসসি স্টুডেন্ট থাকি সেটা লিখবো, অথবা আমরা যদি কোনো জব করে থাকি সেটা লিখবো। এর পরবর্তীতে লিখলাম যে এই যে সাবজেক্টটাতে আমি অ্যাপ্লিকেশন করব সেটার ইন্টারেস্টটা কীভাবে গ্রো করেছে, অর্থাৎ আমার ইন্টারেস্টটা গ্রো করেছে যখন আমি এমএসসি ডিজার্টেশন করেছি একটা কোম্পানিতে যেখানে আমি ইন্টার্ন হিসেবে কাজ করেছি এবং সেখানে কোন প্রজেক্টে কাজ করেছি সেই সম্পর্কে তুলে ধরলাম। এবং এই প্রজেক্টটা কিন্তু আমি যেই প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করছি সেই প্রোগ্রামের কাছাকাছি হলে সুবিধা হয়, এক্স্যাক্টলি রিলেটেড না হলেও চলবে। আমি যেখানে ইন্টার্নশিপ করেছি সেই সম্পর্কে আমি প্রথমে উল্লেখ করলাম, যে প্রজেক্টে কাজ করেছি সেই সম্পর্কে লিখলাম এবং এই প্রজেক্টে কাজ করার সময় স্পেসিফিক কোন কাজগুলো করার মাধ্যমে আমার ইন্টারেস্ট ডেভেলপ হয়েছে সেটাও আমি উল্লেখ করেছি। অর্থাৎ the interest developed by learning and working with the topic name, অর্থাৎ the characterization of company designed laser product with different FBG configuration। অর্থাৎ এখানে কিছু টেকনিক্যাল টার্মস ইউজ করেছি, আপনারা সেগুলো অ্যাভয়েড করবেন। আপনারা শুধু এই হলুদ মার্কিং করা অংশটুকুতে খেয়াল করবেন যে আমি কীভাবে সেন্টেন্সটা শুরু করেছি। এখন এই যে ইন্টারেস্টটা শো করলাম, অর্থাৎ যেই কাজটার মাধ্যমে আমাদের ইন্টারেস্ট গ্রো করেছে এই কাজটা সম্পর্কে একটু বিস্তারিত লিখব। এই কাজটা করার সময় আমরা যেই সমস্ত স্কিল বা অভিজ্ঞতা ট্রেনিং আমরা পেয়েছি সবগুলো এখানে তুলে ধরতে হবে। অর্থাৎ এই রিজনটা ব্যাখ্যা করতে গিয়ে আমাদের যে সমস্ত থিওরিটিক্যাল বা যে সমস্ত নলেজ আছে এই সাবজেক্ট সম্পর্কিত সেটা কিন্তু তুলে ধরছি। যেমন লিখলাম যে ডিউরিং দিস জার্নি আই ডেভেলপড কম্প্রিহেন্সিভ নলেজ, অর্থাৎ আমি যেই সমস্ত কোর্স করেছি সেই কোর্সগুলোর মূল কনটেক্সটটা কী ছিল সেটা আমি এখানে তুলে ধরলাম এবং কিছু টেকনিক্যাল টার্ম আমি ইউজ করেছি। মোর ওভার আই গেইনড প্র্যাকটিক্যাল নলেজ, অর্থাৎ এই কাজটা করার ক্ষেত্রে আমি যে কিছু প্র্যাকটিক্যাল নলেজ পেয়েছি সেগুলো উল্লেখ করেছি এবং বিভিন্ন টেস্ট আছে যে সমস্ত প্র্যাকটিক্যাল কাজ আমি করেছি সেগুলো কিন্তু উল্লেখ করলাম। যেমন এখানে যে আমি পাইথন প্রোগ্রামিং ইউজ করেছি এই কাজটার ক্ষেত্রে সেটাও কিন্তু উল্লেখ করলাম। অর্থাৎ দুই সেন্টেন্সের মধ্যে আমি কিন্তু আমার যে সমস্ত টেকনিক্যাল কাজের অভিজ্ঞতা আছে সেগুলো তুলে ধরলাম এবং পরবর্তীতে এই যে ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স চলাকালীন সময়ে আমি কি কি বিষয় ডেভেলপ করলাম, অর্থাৎ কীভাবে টিম ওয়ার্ক, কীভাবে আইডিয়া শেয়ার করতে হয়, কীভাবে এক্সপেরিমেন্টের ডাটা বা রেজাল্টগুলো ম্যানেজার লেভেলে আছেন তাদের কাছে কীভাবে আমরা তুলে ধরেছি সেই সম্পর্কে উল্লেখ করেছি। অর্থাৎ আমার যে একটা প্রফেশনাল এক্সপিরিয়েন্স হয়েছে এই কাজটা করার ক্ষেত্রে সেটা কিন্তু তুলে ধরলাম। এই যে দেখেন আমি লিখলাম যে আই ডেভেলপড এ ফ্লেক্সিবল অ্যাপ্রোচ টু ওয়ার্কিং উইথ দ্য লেজার ডিজাইন টিম, অর্থাৎ এই সেন্টেন্সের মাধ্যমে আমার টিম ওয়ার্কটা প্রকাশ পাচ্ছে। আমি কিন্তু এখানে লিখছি না যে খুব ভালো টিম ওয়ার্ক করতে পারি, সেটা না লিখে আমি একটা সেন্টেন্স লিখলাম যার মাধ্যমে তারা বুঝতে পারলো যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে টিম ওয়ার্কে কাজ করার ক্ষেত্রে। এটা কিন্তু আমাদের যে কোনো জায়গায় যদি আমরা কাজ করি আমরা কিন্তু আসলে টিম ওয়ার্ক হিসেবে কাজ করি। তারপর লিখলাম যে দিস এক্সপিরিয়েন্স ইমপ্রুভ মাই ওয়ার্কিং নলেজ, অর্থাৎ এই কাজগুলো আমার কোন কোন সেক্টরগুলোর সম্পর্কে কাজের অভিজ্ঞতা দিয়েছে সেই সম্পর্কে লিখলাম। যেমন অপটিক্যাল ফাইবার টেকনোলজি, লেজার অ্যান্ড অ্যাম্পলিফিকেশন সিস্টেম, লেজার সেফটি স্ট্যান্ডার্ড, অর্থাৎ কাজ করার ক্ষেত্রে কিছু সেফটি স্ট্যান্ডার্ড আমাদেরকে ফলো করতে হয় সেগুলো কিন্তু আমরা তুলে ধরলাম। এই প্রোগ্রামে কাজ করার ক্ষেত্রে আমার কিছু সিমুলেশন সফটওয়্যার বা কিছু সফটওয়্যার রিলেটেড কিছু কাজ আমার জানা ছিল সেগুলো কিন্তু তুলে ধরলাম। এছাড়াও স্ট্যাটিস্টিক্যাল ডেটা অ্যানালাইসিস, অর্থাৎ আমরা কিন্তু এখন বর্তমান যুগে সবাই স্ট্যাটিস্টিক নিয়ে কাজ করে বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে।
ক্ষেত্রে এবং সেই স্ট্যাটিস্টিক্সে নিয়ে কাজ করার ক্ষেত্রে যে সমস্ত সফটওয়্যার আমরা ইউজ করি সেই সফটওয়্যারের কথা কিন্তু সহজেই লিখে ফেলতে পারি। আমার ইউনিভার্সিটি ল্যাবে আমি যে সমস্ত কাজ করেছি সেই অভিজ্ঞতাটা শেয়ার করলাম। এবং ওয়ার্কিং ইন দিস ল্যাব হেল্প মি টু আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাব এনভায়রনমেন্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল অপটিক্যাল অ্যারেঞ্জমেন্ট। অর্থাৎ ল্যাবে কাজ করেছি যেহেতু ল্যাব এনভায়রনমেন্ট সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা আছে এবং সেখানে কী কী জিনিসপত্র আছে এবং সেগুলো কীভাবে ইউজ করতে হয় সেইগুলো কিন্তু আমরা তুলে ধরলাম। অর্থাৎ কিছু ডিভাইস আমি ইউজ করতে পারি সেগুলো কিন্তু তুলে ধরছি এবং সেটা ইনক্লুডিং সফটওয়্যারও হতে পারে, একটা সফটওয়্যারের কথা আমি তুলে ধরলাম। এবং এছাড়াও এই টোটাল কাজটা করার ক্ষেত্রে বা এই কাজটা করার আগে বা এই কাজটা করার সময় আমি কিছু ট্রেনিং রিসিভ করেছি ইউনিভার্সিটি বা কোম্পানি থেকে, সেটা উল্লেখ করেছি। যেমন লেজার সেফটি ট্রেনিং কম বেশি সবাই করে, বা কোনো একটা কাজ করার আগে কিন্তু ইউনিভার্সিটি বা যে কোনো মাধ্যমে কিন্তু আমরা কিছু একটা ট্রেনিং পেয়ে থাকি, সেই ট্রেনিংটা কিন্তু এখানে উল্লেখ করতে পারি এবং সেই ট্রেনিংটা যে ভবিষ্যৎ মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামের বা রিসার্চের ক্ষেত্রে হেল্প করবে সেটা কিন্তু তুলে ধরলাম। অর্থাৎ এই দুইটা প্যারার মাধ্যমে আমরা আমাদের প্রোফাইলের বেস্ট অংশটা ডিসক্রাইব করলাম। এই দুইটা প্যারাগ্রাফ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আমাদের প্রোফাইলের সবচেয়ে বেস্ট দিকগুলো এই দুইটা প্যারাগ্রাফের মাধ্যমে তুলে ধরতে হবে আমাদের প্রোফাইলের সাপেক্ষে। সেন্টেন্স স্ট্রাকচারগুলো আপনি আপনার মতো করে লিখতে পারেন, সমস্যা নেই। আমি যেই জিনিসটা বোঝাতে চাচ্ছি যে আপনারা যে কাজটা করেছেন অর্থাৎ থিসিস বা ইন্টার্নশিপ বা জব যেটাই করেন না কেন সেই জবে কী কী কাজ করেছেন একটু বিস্তারিতভাবে লেখেন। এবার আসি দ্বিতীয় কোয়েশ্চেনের অ্যান্সার দিব, অর্থাৎ আমাদের মাস্টার্স বা আন্ডারগ্রেড লাইফের যে সমস্ত স্কিল বা ব্যাকগ্রাউন্ড আমরা অর্জন করেছি সেটা সম্পর্কে এখন আমরা দিব। এই প্যারাতে আমরা কেন সেকেন্ড মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করবো সেটা উল্লেখ করবো যদি আমার অলরেডি একটা মাস্টার্স থেকে থাকে। তো আমি ধরলাম যে আমার অলরেডি একটা মাস্টার্স আছে, সেটা আমি উল্লেখ করলাম যে আমার মাস্টার্স প্রোগ্রাম যে ইউনিভার্সিটিতে ছিল সেটার মূল ফোকাস, সাবজেক্টের নাম না, মূল ফোকাস, অর্থাৎ আমরা সাবজেক্টে পড়াকালীন সময়ে প্রোগ্রাম রিলেভেন্ট যেই সমস্ত কোর্স আমরা করি সেই কোর্সের সাপেক্ষে মূল যেই বিষয়টা সেটা একটা সেন্টেন্সের মাধ্যমে লিখবো। ইউনিভার্সিটি চলাকালীন সময়ে আমরা কিন্তু সবাই প্রফেশনাল রিপোর্টস বা প্র্যাকটিক্যাল স্কিল বা ল্যাবে কাজ করা অথবা সেমিনারে কাজ করা, ওয়ার্কশপ করা, এগুলো কিন্তু কাজ করে থাকি। সেগুলো যে আমরা ডেভেলপ করেছি সেগুলো কিন্তু এখানে উল্লেখ করতে পারি। আমরা কেন সেকেন্ড মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করব সেটা আমাদেরকে রিজনটা দেখাতে হবে। যেমন আমি লিখলাম যে আই এম উইলিং টু অ্যাপ্লাই ফর মাই সেকেন্ড মাস্টার্স অ্যাজ দ্য মাস্টার্স প্রোগ্রাম উইল ফোকাস অন this topic অর্থাৎ next generation coherence transceiver and comprehensive lab work to improve my current skill as a future researcher। অর্থাৎ এখানে আমি বুঝালাম আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে রিসার্চ করা এবং রিসার্চ করতে গেলে যে সমস্ত স্কিল অর্থাৎ বর্তমান যে সমস্ত স্কিল আছে সেগুলো যে আমাদের ডেভেলপ করবে এই মাস্টার্সের মাধ্যমে সেটা আমি তুলে ধরলাম। এই মাস্টার্সে অ্যাপ্লিকেশন করার মেইন রিজনটা আমার ব্যক্তিগত আলোকে উল্লেখ করলাম, আপনারা আপনাদের মতো করে উল্লেখ করবেন। আরেকটা প্যারাতে আমাদের আন্ডারগ্রেড লাইফে যা যা কাজ করেছি সেই সম্পর্কে একটা সংক্ষেপে বর্ণনা করতে পারি। যারা সেকেন্ড মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করছে না, শুধু ডিরেক্টলি অনার্স থেকে মাস্টার্সে অ্যাপ্লিকেশন করবে, তারা এই ব্যাচেলর পার্টটা একটু বড় করে লিখতে হবে। অর্থাৎ এই লেখাটা আমরা কম বেশি বড় করতে পারবো সিচুয়েশনের সাপেক্ষে। যেমন আন্ডারগ্রেড লাইফে যে আমি একটা প্রজেক্ট করেছি সেই সম্পর্কে এখানে উল্লেখ করলাম এবং প্রজেক্টের নাম উল্লেখ করলাম। এবং প্রজেক্ট যেহেতু করেছি এটা অবশ্যই একটা গ্রুপ ওয়ার্ক হবে এবং সেই গ্রুপ ওয়ার্কটা কোথায় করলাম সেটা আমি উল্লেখ করেছি, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস টেক টিম। অর্থাৎ আমি যে ইউনিভার্সিটি চলাকালীন সময়, ইউনিভার্সিটি থাকাকালীন সময় একটা স্টুডেন্ট অর্গানাইজেশনে কাজ করেছি সেটা আমি তুলে ধরলাম এক সেন্টেন্সের মাধ্যমে। এই ক্ষেত্রে আমার ভলান্টিয়ারিং এক্সপিরিয়েন্সটা কিন্তু প্রকাশ হয়ে গেল। এই ভলান্টিয়ারি এক্সপিরিয়েন্স করার সময় আমি কিন্তু একটা পেপার পাবলিশ করেছি এবং সেই পেপারসটা IEEEর একটা কনফারেন্সে পাবলিশ হয়েছে এবং এই যে পাবলিকেশনটা সেটা আমি লিড করেছি, অর্থাৎ আমার যে লিডারশিপ ক্যাপাবিলিটি ছিল সেটা কিন্তু একটা ইনডিরেক্টলি আমি বলে দিলাম। যেই মাস্টার্স বা স্কলারশিপ প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করব সেটার রিলেটেড কী কী কোর্স আমাদের অলরেডি ছিল আন্ডারগ্রেড লাইফে সেই সম্পর্কে লিখলাম। যেমন স্টাডিজ অন কোর্স নেম 1, কোর্স নেম 2, অর্থাৎ দুইটা কোর্সের নাম উল্লেখ করলাম এবং এই কোর্সগুলো যে আমাদের একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড দিয়েছে সেই সম্পর্কে উল্লেখ করলাম। আন্ডার গ্র্যাজুয়েট লাইফে এখানে আমি লিখলাম যে আমি একটা স্কলারশিপ পেয়েছি, সেই স্কলারশিপের নাম উল্লেখ করলাম। CGPA বা অন্যান্য সব কিছুর দিক বিবেচনা করে তারা আমাকে একটা স্কলারশিপ দিয়েছিল, তো সেটার মাধ্যমে কিন্তু প্রকাশ করলাম যে আমার CGPAটাও ভালো ছিল যার কারণে আমাকে স্কলারশিপ দিয়েছে। সো আপনারা অনেক সময় দেখবেন যে ডিনস অ্যাওয়ার্ড বা গোল্ড মেডেল পেয়ে থাকেন ইউনিভার্সিটি শেষ করার পর, বা ডিপার্টমেন্ট ভিত্তিক স্কলারশিপ পেয়ে থাকে অনেকে, সেগুলো কিন্তু এখানে উল্লেখ করতে পারি। তো এই দুই প্যারার মাধ্যমে আমরা আমাদের মাস্টার্স বা আন্ডার গ্র্যাজুয়েট সম্পর্কে এবং ব্যাকগ্রাউন্ড সেই সম্পর্কে উল্লেখ করলাম। এবং এরপরের প্যারাতে অর্থাৎ থার্ড প্যারাতে আমাদের ফিউচার প্ল্যান সম্পর্কে লিখবো, অর্থাৎ আমরা ফিউচারে কি করতে চাই। ধরলাম যে আমি হচ্ছে মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করছি, তো আমার ফিউচার টার্গেট হতে পারে আমি PhD করব, সেটা আমি লিখলাম। এবং আমি যে এই ফিল্ডে এক্সপার্ট হতে চাই সেটা উল্লেখ করেছি। আমার ভবিষ্যৎ ক্যারিয়ারটা রিসার্চ এবং টিচিংয়ে করতে চাই
সেটাও তুলে ধরলাম, এবং কেন করতে চাই সেটার রিজনটা কিন্তু আমি দিলাম। এবং আমার যেটা টিচিং এক্সপিরিয়েন্স ছিল ইউনিভার্সিটি লেভেলে যে সংগঠনে আমি কাজ করেছি সেখানে, এবং এই রিজনের কারণে আমি ভবিষ্যতে এই ডিগ্রিটা করতে যাচ্ছি, এবং ডিগ্রিটা শেষ করার পর আমি যে দেশে ফিরবো সেটাও উল্লেখ করলাম, এবং দেশে ফিরার পর আমি কি হতে চাই সেটাও উল্লেখ করেছি। আমি যে আমার নলেজ এবং রিসার্চ স্কিলটা ফিউচার স্টুডেন্টদেরকে শেয়ার করতে চাই, যেটা ন্যাশনাল ডেভেলপমেন্টে হেল্প করবে, স্পেশালি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, সেটা আমি উল্লেখ করলাম। অর্থাৎ আমার যে ভবিষ্যৎ পরিকল্পনা, আমি যে আমার দেশ নিয়ে ভাবি, সেটাও আমি এখানে উল্লেখ করলাম। এবং সর্বশেষ যে প্যারাতে যে গ্র্যাজুয়েট প্রোগ্রাম বা যে স্কলারশিপ প্রোগ্রামটাতে আমরা অ্যাপ্লিকেশন করব সেটা আমাদের কিভাবে হেল্প করবে, নির্দিষ্ট কোনো প্রফেসরের সাথে যদি আমরা কাজ করতে চাই বা কাজ করার ইচ্ছা থাকে, সেটা কিন্তু আমরা উল্লেখ করতে পারি অ্যাডমিশন কমিটিকে একটা থ্যাঙ্কসের মাধ্যমে। অর্থাৎ তারা যে এই এসওপিটা পড়লো, অ্যাপ্লিকেশনটা তারা কনসিডার করেছে, এই জন্য তাদেরকে একটা ধন্যবাদ দিব। যেমন এখানে আমি লিখলাম যে এ ডিসেন্ট রিসার্চার ক্যান only be built above the solid base of a good education. I'm sure that the stimulating academic lab environment, cooperation with professor, অর্থাৎ যেই প্রফেসরের সাথে আমি কাজ করতে চাই তার নাম উল্লেখ করলাম, অ্যাজ এন ইন্ডিভিজুয়াল রিসার্চার, অর্থাৎ এখানে কিছু লিখলাম আর কি কিভাবে এই গ্র্যাজুয়েট প্রোগ্রামটা হেল্প করবে। এবং আমরা আশা করছি যে আই ফিল দ্যাট দ্য প্রফেসর উইল কনসিডার মাই পজিটিভ অ্যাটিটিউড, আই জেনুইনলি বিলিভ। এই যেখানে উল্লেখ করলাম যে আমরা যে বিগত যে স্কিলগুলো অর্জন করেছি সেগুলো এই প্রোগ্রামে পড়াকালীন সময় যে হেল্প করবে সেটাও তুলে ধরলাম। অর্থাৎ আই জেনুইনলি বিলিভ দ্যাট দ্য স্কিলস আই গ্যাদার্ড বাই ওয়ার্কিং অ্যাট যে কোম্পানিতে কাজ করেছি বা আমি যেই ইউনিভার্সিটিতে পড়েছি, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট লাইফে যে সমস্ত ইউনিভার্সিটিতে পড়েছি, মেড মি কনফিডেন্ট অ্যান্ড হ্যাভিং টেকনিক্যাল কোয়ালিফিকেশন অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট মাইন্ডসেট ফর এমএস অর পিএইচডি লেভেল রিসার্চ ওয়ার্ক। সেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট মাইন্ডসেটটা ডেভেলপ হয়েছে, সেটা আমরা তুলে ধরলাম। অর্থাৎ আমরা এই পিএইচডি বা মাস্টার্স অর্থাৎ যেই প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করব সেই প্রোগ্রামের জন্য আমরা রেডি এবং সেটা মানসিকভাবে আমরা প্রস্তুত, সেটা আমরা তুলে ধরলাম। এসওপিটা আমার ব্যক্তিগত সাপেক্ষে শেষ করে দিলাম। এটা হচ্ছে ফার্স্ট ড্রাফট। তো আমাদের ফার্স্ট ড্রাফটটা লেখার পর আমরা এটা গ্রামাটিক্যাল এররটা চেক করব। যেহেতু ফার্স্ট ড্রাফট, তার মানে আমাদের অবশ্যই কোনো না কোনো ভুল হয়েছে। তো গ্রামারলি যেটা আপনারা দেখতে পারেন অনলাইনে, মোটামুটি সবাই জানেন গ্রামারগুলোর এরর খুব সহজেই সেগুলো দূর করতে পারি। তো সেখানে গ্রামারলিতে যদি আপনারা সহজে দেখতে পাচ্ছেন যে গ্রামাটিক্যাল যে এররগুলো সেগুলো কিন্তু তারা সহজে ডিটেক্ট করে। এই গ্রামারলিতে দেখতে পাচ্ছেন আমি পুরো সেন্টেন্সটা রিফ্রেশ করতে পারছি, এটাও করা যায় গ্রামারলির মাধ্যমে। অর্থাৎ আমরা যেই লেখাটা লিখলাম এটা গ্রামারলিতে আমাদেরকে গ্রামার চেক করে নিতে হবে, অর্থাৎ এটা যাতে গ্রামাটিক্যাল কোনো ভুল না হয়। আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট ড্রাফট, এটা আস্তে আস্তে আমরা আরও ডেভেলপ করব। প্রায় এই ফার্স্ট ড্রাফটটাকে আমরা 1 মাস এডিট করব এবং আমাদের আরও কিছু যদি গুরুত্বপূর্ণ দিক থাকে সেগুলো অ্যাড করব। আবার কোনো কিছু ইরেলেভেন্ট যদি কোনো কিছু থাকে আপনার সাপেক্ষে সেগুলো আমরা দূর করতে পারবো। এবং কোনো সেন্টেন্স যদি মনে হয় যে আপনার সেন্টেন্সের স্ট্রাকচার আপনার পছন্দ হচ্ছে না, ইউ ক্যান এডিট দ্যাম, এবং সেটা পরবর্তীতে আমরা চাইলে এডিট করতে পারবো। তো এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখালাম যে কত সহজে আমরা এসওপির ফার্স্ট ড্রাফটটা কীভাবে লিখলাম সেই সম্পর্কে কিছু ধারণা দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখলেন কত সহজে আমরা একটি স্টেটমেন্ট অফ পারপাস অথবা মোটিভেশন লেটার লিখেছি, এবং সেটা সম্পূর্ণ স্ক্র্যাচ থেকে, অর্থাৎ সম্পূর্ণ জিরো থেকে আমরা লিখলাম। আমাদের ফেসবুক গ্রুপ অর্থাৎ স্কলারশিপ অ্যাব্রড ফর বাংলাদেশি স্টুডেন্টস, এই ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। সেই ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে আমরা আরও বেশি মোটিভেট হব। আপনাদের সাথে নেক্সট কোনো একটা টিউটোরিয়ালে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।